আমাদেরকে এই সংসদে কথা বলতে দেওয়া হয় না, আবার আমাকেও কখনো কখনো আটকে দেওয়া হয়। This is not Shahbag Square, this is the parliament. সংসদের শীতাতপ নিয়ন্ত্রিত গাম্ভীর্যপূর্ণ কক্ষে প্রতিধ্বনিত হওয়া কয়েকটি শব্দই যেন এক লহময় সব হিসেব বদলে দিচ্ছে। দিস ইজ নট শাহবাগ স্কয়ার, দিস ইজ পার্লামেন্ট। স্পিকারের চেয়ার থেকে ভেসে আসা এই বাক্যটি কেবল একজন সংসদ সদস্যের প্রতি তিরস্কার নয়, বরং এটি এক গভীর অশনি সংকেত। পরবর্তীতে আমাদের 1 পয়েন্ট মুভমেন্ট, স্বৈরাচার পতনের যে আন্দোলন কাঁপিয়ে দিয়েছিল, জন্ম দিয়েছিল এক নতুন রাজনৈতিক অধ্যায়ের। আজ সেই সংসদের অলিন্দেই শাহবাগের নাম উচ্চারিত হচ্ছে তাচ্ছিল্যের সঙ্গে। আর এই তাচ্ছিল্যের কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে রয়েছে যে মানুষটি, তার নাম হাসনাত আব্দুল্লাহ। তিনি শুধু কুমিল্লা 4 আসনের 1,72,000 ভোটের ব্যবধানে জয়ী একজন সংসদ সদস্যই নন, তিনি সেই জুলাই বিপ্লবের অন্যতম নায়ক, যার গর্জনে কেঁপে উঠেছিল স্বৈরাচারের ভিত। আজ সেই হাসনাত আব্দুল্লাহর কণ্ঠে বাজছে বিদায়ের সুর। যে সংসদকে তিনি জনগণের অধিকার আদায়ের সর্বোচ্চ মঞ্চ ভেবেছিলেন, সেই সংসদেই তার কণ্ঠ রোধ করা হচ্ছে। যে বিপ্লবের স্বপ্ন নিয়ে তিনি এসেছিলেন, সেই বিপ্লবের চেতনার সাথে চলছে বিশ্বাসঘাতকতা। পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছেছে যে তিনি এখন সংসদ সদস্য পদ থেকে ইস্তফা দেওয়ার কথা ভাবছেন। তার কথাই এই শ্বাসরুদ্ধকর সংসদের চেয়ে উত্তাল শাহবাগের রাজপথই শ্রেয়। কেন এই চরম সিদ্ধান্ত? কি এমন ঘটেছে সংসদের ভেতরে যা জুলাই বিপ্লবের এক নায়ককে এতটা হতাশ এবং ক্ষুব্ধ করে তুলেছে? এই গল্প শুধু হাসনাত আব্দুল্লাহর ব্যক্তিগত অপমানের নয়, এই গল্প এক মহৎ বিপ্লবের সঙ্গে বিশ্বাসঘাতকতার। ঘটনার সূত্রপাত সংসদের অধিবেশনের সময় বন্টনকে কেন্দ্র করে। হাসনাত আব্দুল্লাহ যখনই কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলতে চেয়েছেন, তার জন্য বরাদ্দ হচ্ছে মাত্র 2 থেকে 5 মিনিট। অথচ এই বিষয়ে সরকারের মন্ত্রীরা, যেমন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বা আইনমন্ত্রী আসাদুজ্জামান সাহেব, অনায়াসে সময় পাচ্ছেন 40 থেকে 45 মিনিট। হাসনাত নিজেই সেই বৈষম্যের করুণ চিত্র তুলে ধরেছেন। তিনি বলেছেন, মানবাধিকার কমিশনের বিষয়ে আমাকে সময় দেওয়া হয়েছিল মাত্র 2 মিনিট, আর এই বিষয়ে সালাউদ্দিন সাহেব 40 মিনিট কথা বলেছেন। সুপ্রিম কোর্টের সচিবালয়ের বিষয়ে আমি 8 মিনিট কথা বলেছি, আর আসাদুজ্জামান সাহেব কথা বলেছেন 40 মিনিট। কিন্তু অবিচারের এখানে শেষ নয়। মন্ত্রীরা তাদের দীর্ঘ ভাষণে যদি কোনো অসত্য বা অযৌক্তিক তথ্য উপস্থাপন করেন, সেই ভুল ধরিয়ে দেওয়া বা পাল্টা যুক্তি খণ্ডন করার কোনো সুযোগ পাচ্ছেন না হাসনাতের মতো বিরোধী দলের সংসদ সদস্যরা। হাসনাতের ভাষায় 5 মিনিট কথা বললাম, এটার বিরুদ্ধে সালাউদ্দিন আহমেদ 40 মিনিট কথা বললেন। 40 মিনিটে উনি যদি কোনো অযৌক্তিক কথা বলেন, সেটা যখন আমি আবার দাঁড়াবো যে ওনাকে অযৌক্তিক কথাগুলো খণ্ডন করার জন্য, আমাকে সেখানে কোনো অ্যালাউ করা হয় না। এই দৃশ্যপটটি কিসের ইঙ্গিত দিচ্ছে? এটি কি একটি গণতান্ত্রিক আইনসভা, নাকি একদলীয় শাসনের একটি আনুষ্ঠানিক মঞ্চ? এখানে জনগণের ভোটে নির্বাচিত একজন প্রতিনিধির কণ্ঠকে মিনিটের কাঁটায় বেঁধে দেওয়া হয়, আর ক্ষমতার কেন্দ্রে থাকা ব্যক্তিরা ঘন্টার পর ঘন্টা কথা বলার অবাধ স্বাধীনতা পান। তাকে কি গণতন্ত্র বলা চলে? এই দম বন্ধ করা পরিস্থিতির প্রতিবাদ করতে গিয়ে হাসনাতকে শুনতে হয়েছে সেই চরম অপমানজনক মন্তব্য। যখন তিনি এই সময় বৈষম্যের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন, তখন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ তাকে থামিয়ে দিয়েছেন এবং বলেছেন, এত অসহিষ্ণু হলে চলবে না মিস্টার আব্দুল্লাহ। দিস ইজ নট শাহবাগ স্কয়ার, দিস ইজ পার্লামেন্ট। এখানে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে, শুনতে হবে। এই একটি বাক্যই যেন ছিল কফিনের শেষ পেরেক। এটা শাহবাগ নয়, এটা সংসদ। এই উক্তির মাধ্যমে কেবল হাসনাতকে অপমান করা হয়নি, অপমান করা হয়েছে সেই লক্ষ লক্ষ মানুষকে যারা শাহবাগের উত্তাল দিনগুলোতে একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিল। যে শাহবাগের গণজাগরণের সংসদকে জন্ম দিয়েছে, সেই শাহবাগকে আজ প্রতিপক্ষ হিসেবে দাঁড় করানো হয়েছে। এই অবমাননা হাসনাতের আত্মসম্মানের তীব্র আঘাত হেনেছে। তিনি বুঝে গিয়েছেন এই সংসদে তার কথা বলার স্বাধীনতা নেই, যেমনটা ছিল শাহবাগের খোলা প্রান্তরে। তাই তার কণ্ঠে আজ এমন আক্ষেপ, সংসদের চেয়ে শাহবাগ ভালো, অন্তত শাহবাগে কথা বলার স্বাধীনতাটুকু ছিল। হাসনাত আব্দুল্লাহর অভিযোগে তীর কেবল সংসদের অভ্যন্তরীণ বিচারের মধ্যেই সীমাবদ্ধ নেই। তিনি বর্তমান সরকারের সামগ্রিক কর্মকাণ্ড এবং রাজনৈতিক দর্শনের মধ্যেই দেখছেন এক অশনি সংকেত, যা জুলাই বিপ্লবের মূল চেতনার পরিপন্থী। তার তোলা প্রতিটি অভিযোগ যেন একটি স্ফুলিঙ্গ, যা এক ভয়াবহ দাবানলের ইঙ্গিত দিচ্ছে। প্রথমে তিনি প্রশ্ন তুলছেন সরকারের সর্বোচ্চ ক্ষমতার কেন্দ্রবিন্দু দিয়ে। 4 এপ্রিল নিজের ফেসবুক পোস্টে তিনি এক বিস্ফোরণের প্রশ্ন পান। জনাব তারেক রহমান কি নিজের সিদ্ধান্তে দেশ পরিচালনা করতে পারছেন, নাকি নেপথ্যে অন্য কেউ রয়েছেন?
যাদের আমরা চিনি না তারা নিজের সিদ্ধান্ত ছাড়াও যাদের সিদ্ধান্তের ওপর তার দেশ ফেরা এবং অধ্যাদেশ বাতিলের সিদ্ধান্ত নির্ভর করতে পারে তারা কারা? এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাসনাত প্রকারান্তে জানতে চাইছেন পর্দার আড়ালে সেই শক্তি কারা যারা দেশের ভাগ্য নিয়ন্ত্রণ করছেন। তারেক রহমান কি স্বাধীন নাকি তিনি অন্য কারো হাতের পুতুল? এই প্রশ্ন তুলে তিনি মূলত সরকারের স্বচ্ছতা এবং সার্বভৌমত্বকে চ্যালেঞ্জের মুখে ফেলেছেন। দ্বিতীয়ত তিনি তীব্র সমালোচনা করছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাম্প্রতিক পরিবর্তন নিয়ে। 8 এপ্রিল সংসদে দাঁড়িয়ে তিনি দ্ব্যর্থহীন ভাষায় বললেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড বাপের দোয়া বোর্ডে পরিণত হয়েছে। তার অভিযোগ, তামিম ইকবালকে সভাপতি বানানো এবং কমিটিতে বিএনপির নেতাদের সন্তানদের অন্তর্ভুক্ত করার মাধ্যমে যোগ্যতাকে নয় বরং পারিবারিক পরিচয় এবং রাজনৈতিক আনুগত্যই প্রাধান্য দেওয়া হয়েছে। বাপের দোয়া বোর্ড এই শব্দগুলোর মাধ্যমে তিনি স্বজনপ্রীতি এবং দুর্নীতির যে চিত্র এঁকেছেন তা ক্রিয়াঙ্গন ছাড়িয়ে গোটা জাতির বিবেককে নাড়া দিয়েছে। তৃতীয়ত, মানবাধিকার কমিশনের মতো একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকে সরকারের কুক্ষিগত করার প্রচেষ্টা নিয়েও তিনি কথা বলেছেন। তার আশঙ্কা, গণ অভ্যুত্থানের পরবর্তী সময় যদি কমিশনে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনেই রাখি তাহলে নিরপেক্ষ ধরনের অনুসন্ধান আমরা কতটা পাবো সেটা নিয়ে আমরা সন্দিহান। তিনি আরও বলেছেন, কমিশন যে দলীয়করণ করা হবে না, আবার বাপের দোয়া একটা অমানবিক কমিশন বা বিরোধী দল দমন কমিশন করা হবে না, এটার প্রতি কিন্তু আমাদের আস্থা নেই। আর এই বক্তব্য প্রমাণ করে তিনি প্রতিষ্ঠানকে স্বাধীন এবং নিরপেক্ষ রাখার পক্ষে, যা একটি সুস্থ গণতন্ত্রের পূর্বশর্ত। চতুর্থ যে ঘটনাটি হয়তো সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা হিসেবে চিহ্নিত হয়ে থাকে তা হলো জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি জাদুর বিল। বিরোধী দলগুলোর দাবি ছিল এই জাদুঘর পরিচালনা করবে বিশেষজ্ঞ এবং ইতিহাসের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা, যাতে বিপ্লবের প্রকৃত ইতিহাস সংরক্ষিত হয়। তিনি শেষ মুহূর্তে একটি সংশোধনী এনে জাদুঘরের প্রধান হিসেবে সংস্কৃতি মন্ত্রীকে নিয়োগ দেওয়ার বিধান করা হয়েছে। এই ঘটনাকে জুলাই বিপ্লবের চেতনার সঙ্গে সরাসরি বিশ্বাসঘাতকতা হিসেবে দেখে বিরোধী দলগুলো সংসদ থেকে ওয়াক আউট করে। আর সেই প্রতিবাদের মুহূর্তেও হাসনাতকে শুনতে হয়েছিল একই বিদ্রূপ, দিস ইজ নট শাহবাগ স্কয়ার, দিস ইজ পার্লামেন্ট। এই ধারাবাহিক অপমান, দমন এবং আদর্শিক বিচ্যুতির সাক্ষী হয়ে হাসনাত আব্দুল্লাহ আজ এক চূড়ান্ত সিদ্ধান্তের দ্বারপ্রান্তে। তিনি সংসদ থেকে পদত্যাগের কথা ভাবছেন, কারণ তিনি উপলব্ধি করছেন এই সংসদ আর জনগণের কথা বলে না। এখানে জুলাই বিপ্লবের সাম্য, গণতন্ত্র আর ন্যায়ের চেতনা অনুপস্থিত। এখানে যা আছে তা হলো একনায়কতন্ত্রের পথে হাঁটার নির্লজ্জ মহড়া, যা পূর্ববর্তী হাসিনা সরকারের কথাই মনে করিয়ে দেয়। হাসনাতের এই যন্ত্রণা শুধু তার একার নয়, 11 দলীয় ঐক্য, জামাত ইসলামের জাতীয় নাগরিক পার্টি সহ বিরোধী শিবিরের প্রায় সকলেই এই অভিযোগ করছেন। সংসদে তাদের কথা শোনা হচ্ছে না, তাদের দাবি মানা হচ্ছে না, আর প্রতিবাদ করলে ওয়াকআউট করা ছাড়া পথ থাকছে না। এই পরিস্থিতি প্রমাণ করছে ক্ষমতার পালাবদল ঘটলেও ক্ষমতার চরিত্রের কোনো পরিবর্তন হয়নি। বিএনপি সরকার যেন পূর্বসূরিদের দেখানো পথে হাঁটছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, হাসনাত আব্দুল্লাহ কি সত্যি পদত্যাগ করবেন? তিনি কোনো সাধারণ রাজনীতিবিদ নন, তিনি শাহবাগ যোদ্ধা, জুলাই বিপ্লবের অন্যতম স্থপতি। তিনি জানেন কিভাবে অন্যায়ের বিরুদ্ধে লড়তে হয়। যদি সংসদের দ্বার প্রান্তে তার কণ্ঠকে স্তব্ধ করে দেওয়া হয় তবে তিনি আবার ফিরে যাবেন জনতার মঞ্চে, শাহবাগের সেই চেতনার ময়দানে। তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন, হাসিনা আর তারেক একই মুদ্রার দুই পিঠ, দুজনেই গণতন্ত্রের শত্রু। তাই এবার লড়াই হবে শুধু এক ব্যক্তির বিরুদ্ধে নয়, লড়াই হবে সকল প্রকার একনায়কতন্ত্রের বিরুদ্ধে। যদি হাসনাত আব্দুল্লাহ সংসদ থেকে পদত্যাগ করে শাহবাগে ফিরে যান তবে বুঝতে হবে জুলাই বিপ্লব শেষ হয়ে যায়নি, বরং তা এক নতুন আরো কঠিন পর্বে প্রবেশ করতে যাচ্ছে। যে শাহবাগ একবার হাসিনার পতন ঘটিয়েছে, সেই শাহবাগ তারেক রহমানেরও পতন ঘটাতে পারে যদি তিনি বিপ্লবের চেতনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেন। হাসনাতের সম্ভাব্য পদত্যাগ তাই কেবল একটি রাজনৈতিক চাল নয়, এটি একটি আদর্শিক ঘোষণা, এটি একটি বার্তা যে সংসদে যদি জনগণের কণ্ঠস্বরকে ধারণ করতে ব্যর্থ হয় তবে জনগণ রাজপথে তাদের সংসদ বানিয়ে নেবে। জয় হোক শাহবাগের, পতন হোক একনায়কতন্ত্রের। এই ধ্বনি যেন আজ হাসনাত আব্দুল্লাহর নীরবতার মধ্যে দিয়ে বাংলাদেশে ভেসে বেড়াচ্ছে। প্রিয় দর্শক, আপনি কি মনে করছেন? অবশ্যই কমেন্টে আপনার মতামত জানাবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন।